আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল যেভাবে তাকে কোণঠাসা করে দিয়েছে, তাতে অনেকেই হয়তো মুচকি হাসছেন। গোবরই কিন্তু শুকিয়ে সেই ঘুঁটে তৈরি হয়, ভুলে গেলে চলবে না। আবার তিনি বলছেন, আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুমায়ুন কবির বলছে, তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে তো কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। নেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হুমায়ুন কবির। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল যেভাবে তাকে কোণঠাসা করে দিয়েছে, তাতে অনেকেই হয়তো মুচকি হাসছেন। হ্যাঁ, 58 জন বিধায়ক যারা মমতার ছবি, মমতার সেই তৃণমূল কংগ্রেসের পতাকা যারা এতদিন বহন করেছিল, যারা তার ছবি দেখিয়ে বিধানসভায় পা রাখতে পেরেছিল, যাদের হয়তো বিধানসভায় পা রাখার সেই যোগ্যতা হয়তো ছিল না, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ কেউ মুচকি হাসছেন। তবে দেখবেন, গোবরই কিন্তু শুকিয়ে সেই ঘুঁটে তৈরি হয়, ভুলে গেলে চলবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যা হোক, একটা ব্যবস্থা নয় হবে, কিন্তু আগামী দিনে আপনাদের কি হবে? এই রকম একটা পরিস্থিতির মধ্যে গতকালকেই অর্থাৎ বৃহস্পতিবার আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়েছিলাম যে একমাত্র যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর 2টি আসনে জয়লাভ করেছিলেন, তিনি হচ্ছেন রেজিনগর এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির। হয়তো দল তাকে সাসপেন্ড করেছিল, কিন্তু দলের সাথে গদ্দারি করেনি। আর গদ্দারি যেহেতু তিনি করেননি, তাই তাকে গদ্দার তকমা দেওয়াটা একেবারেই সঠিক কাজ হবে না। হ্যাঁ, তিনি বেরিয়ে একটা নতুন দল করেছিলেন, কিন্তু যারা সেদিন মুর্শিদাবাদে তার পেছনে কলকাঠি নেড়েছিল, তারা কিন্তু সুরসুর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তৃণমূল কংগ্রেসের নতুন দলে তারা যোগদান করেছে। তাই হুমায়ুন কবির বলছেন, মমতার দুর্দিনে আমি পাশে আছি। আবার তিনি বলছেন, আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই বলেছেন হুমায়ুন কবির। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারের উৎখাতের ডাকও হয়তো তিনি দিয়েছিলেন। মমতা চাপে পড়তেই সহানুভূতি দেখাচ্ছেন এবার তিনি। হ্যাঁ, তিনি আবার এটাও বলতে ছাড়েননি, পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো। তৃণমূলের পরিণতি নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে অভিষেকের বারবারন্ত, এমনই মন্তব্য রয়েছে জনতা উন্নয়ন পার্টির বিধায়কের। তবে তিনি একথা ভোলেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আসতে হবে, বিধানসভায় তাকে পাঠাতে হবে। তাই তার রেজিনগর সিট নিয়ে তিনি ভাবনা চিন্তা করছে। রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভাবছে হুমায়ুন কবির, যেখানে একে একে 58 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির সেই সমস্ত পুরনো দিনের কথা ভুলে যায়নি। আর তাই ঘটনাচক্রে সেই হুমায়ুন কবির বলছে, তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে তো কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে নেত্রীর পাশে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন রেজিনগরের বিধায়ক। তিনি বলেছেন নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর থেকে নওদা থেকে তাকে জিতিয়ে নিয়ে আসব। এবং এই রকম মন্তব্য করেছেন। নেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হুমায়ুন কবির। ভাবা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবে না, কিন্তু উনি চাইলে
আমি ওনাকে রেজিনগর থেকে বিধানসভায় জিতিয়ে পাঠাবো। হ্যাঁ, আমি বলবো হুমায়ুন কবির বুকের পাঁঠা আছে, দম আছে। 26-এর নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরে জিততে পারেনি, ফলে এখন দলের সুপ্রিমো ছাড়া তিনি কোনো পদে নেই। এদিকে তৃণমূলের পরিষদীয় দলের রাসও আর তার হাতে নেই, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত কোনো ক্ষমতা নেই। তাই হুমায়ুন কবির বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি রয়েছি। দলের প্রতীক ফান্ড কতক্ষণ তার হাতে থাকবে সেটাই বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে দলের নেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হুমায়ুন কবির। আর কি বললেন তিনি আর কি বললেন? তিনি বলেছেন তিনি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিধানসভায় পাঠাতে পারেন। এই রকম একটা দুর্বিষহ সময়, একটা অস্থিরতা পরিস্থিতি কাজ করছে কালীঘাটে মমতার বাড়িতে। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মতো একজন বহিষ্কৃত তৃণমূলের বিধায়ক একদা তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন। দেখে শেখা উচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে সন্দীপন সাহা, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই শেষ নয়, আরো অনেকেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম পরিস্থিতিতে তার খারাপ লেগেছে, তাই সাধ্যমতো নেত্রীর পাশে দাঁড়াতে তিনি প্রস্তুত রয়েছেন। শিখতে হবে, আলবাত শিখতে হবে সুখেন্দু শেখর রায় থেকে কাকলি ঘোষ দস্তিদার। শিখতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, শিউলি সাহা, এদেরকে শেখা উচিত। হুমায়ুন কবিরের কাছ থেকে অন্তত শেখা উচিত যে গুরু দক্ষিণা কাকে বলে। আমরা সেই একটা বাংলা সিনেমা দেখেছিলাম, অনেকেই দেখেছে, তাপস পালের, প্রয়াত সেই অভিনেতা তাপস পালের সেই গুরু দক্ষিণা। আর আজকের এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবিরের মতন সাসপেন্ডেড বিধায়ক হয়েও তিনি আজকে বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুদক্ষিণা দিতে চাই। আর তাই গুরুদক্ষিণা হিসাবে তিনি রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বিধানসভায় পাঠাতে চায়। আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসুন। যারা যারা বেইমানি করেছে আপনার চোখে চোখ রেখে কথা বলার তাদের সেই ক্ষমতা থাকবে না। ইঁদুরের মতো পালাবে, কোথায় মুখ লোকাবে কেউ খুঁজে পাবে না। হয়তো দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পা রেখেছে, আর দুই ভাই তারা এক জায়গাতে থাকলেও বাকিরা সব পালিয়ে গেছে। হয়তো ভাবা যেতে পারে, কারণ সন্দীপন সাহার বাড়িতে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা যে বিক্ষোভ দেখিয়েছে, তাতে করে বেশ খানিকটা যে চাপে পড়ে গেছেন সন্দীপন বাবু। আর ঋতব্রত বাবুর সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কদিন আগেই একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সিপিএমের তরুণ তুর্কি নেতা তিনি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে লড়াই করা ছেলে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার যে বার্তা হুমায়ুন কবির দিয়েছে, নিঃসন্দেহে বলা যেতে পারে এই রকম একটা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পজিটিভ সাইন, পজিটিভ দিক রয়ে গেল। কি হবে ভবিষ্যৎ বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর থেকে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পজিটিভ দিক খুলে গেল এটাও বলার অপেক্ষা রাখছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন, কোথায় বাই ইলেকশন হবে অর্থাৎ উপনির্বাচন, কারণ দুটো জায়গায় উপনির্বাচন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে, হয়তো ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে। একটি নন্দীগ্রাম, দ্বিতীয়টি রেজিনগর। তবে অনেকেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি অন্য কেন্দ্র থেকে দাঁড়াবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেজিনগর নিয়ে ভাবতে শুরু করেছেন এ কথা বলার অপেক্ষা রাখছে না, কারণ রেজিনগর এমন একটা পজিটিভ কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে
হই হই করে হয়তো জিতে যাবে, হয়তো অনেকে তাকে হারানোর চেষ্টা করবে। কারণ মুর্শিদাবাদে আমরা শুরু থেকেই বলেছিলাম যে মুর্শিদাবাদের মির্জাফর, হুমায়ুন কবির, কিন্তু আদতে যা দেখা যাচ্ছে মুর্শিদাবাদের মির্জাফর হুমায়ুন কবির নয়। মুর্শিদাবাদের মির্জাফর হচ্ছে ওই বিধায়কগুলো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যারা বিধানসভায় পা রাখতে পেরেছে। আজকে অনেকেই হেরে ভূত হয়ে গেছে, কিন্তু যারা রয়ে গেছে তারাই তো ষড়যন্ত্রটা রচিয়েছে, তারাই তো রচিয়েছে ষড়যন্ত্র। টোপ দেওয়া হয়েছিল, সবাইকে টোপ দেওয়া হয়েছিল, কেউ কেউ টোপটা গিলে নিয়েছে। কিন্তু হুমায়ুন কবির তিনি যে প্রস্তাব দিয়েছেন, তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুদক্ষিণা দিতে চান, এই মুহূর্তে বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অবশ্যই নিঃসন্দেহে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা পজিটিভ দিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দিনের আরও একটা যে দরজা খুলে যাবে, এবং বিধানসভায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবে সেদিনকে আমরা ওই মুখগুলোকে দেখব যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে ছেলে খেলা করছে না, তারা সেদিন দেখতে পাবে। তবে আজকের এই দাদা দিদির রাজনীতি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে কিছু বিষয় আমি আপনাদের অবশ্যই উল্লেখ করব, কারণ গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমি বলেছিলাম যে আপনাদের মতামত জানান, এবং সেই মতামত কারা কিভাবে জানিয়েছেন অবশ্যই তাদের নাম প্রকাশ করব না, তবে অবশ্যই পোস্টগুলো পড়লে আপনারা জেনে যাবেন। আপনাদের পোস্ট অবশ্যই আমরা যা বলি তাই করি, এবং যা বলেছি সেটাই আমরা করে দেখাচ্ছি, এবং অবশ্যই আপনাদের দেখাবো সেই পোস্টে কে কি লিখেছে। অবশ্যই বলবো তাদের নাম কিন্তু একেবারে প্রকাশ্যে আসবেন না। দেখুন আপনারা এই ভিডিও সম্পর্কে, অর্থাৎ বৃহস্পতিবার ভিডিও সম্পর্কে আপনারা ঠিক কি বলেছিলেন। তো দর্শক বন্ধু, অনেকেই আপনারা গত বৃহস্পতিবার ভিডিও সম্পর্কে তাদের মতামত দিয়েছেন। একজন লিখছেন, হুমায়ুন সাহেব আপনি নিজে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারিয়েছেন, মমতাকে হারিয়েছেন, এখন বুঝুন কার সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর একজন দর্শক বন্ধু লিখছেন, প্রয়োজন হবে না, মমতাই আছে, থাকবে, সত্যি কোনোদিন ধামাচাপা থাকবে না, এটাও একজন জানিয়েছেন। আরও একজন দর্শক বন্ধু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ধোঁকা দিয়েছে পালাচ্ছেন তারা সব বিজেপির কাছে প্রচুর টাকা খেয়েছে। আরও একজন দর্শক বন্ধু লিখেছেন, হুমায়ুনকে ভারত থেকে বের করে দিতে হবে। তবে আরও একজন লিখেছেন, গুড, খুব সুন্দর প্রতিবেদন হয়েছে, ভালো লাগলো, বারাসাত থেকে দেখছি। আবার একজন দর্শক বন্ধু লিখেছেন, মুর্শিদাবাদের মির্জাফরের কি হয়েছিল মনে আছে তো, আবার সেই পুরনো ইতিহাস নতুন করে লেখা হবে। কেউ কেউ আবার বলছেন, জয় বাংলা, আমরা দিদির সাথেই আছি, দম আছে বলতে হয় হুমায়ুন কবিরের, এরকমের লেখা হয়েছে। আবার অনেকেই বলছেন, কে বলেছেন তাকে বিজেপি পার্টি থেকে টাকা নিতে দেখা গেছে। আবার কেউ কেউ বলছে, বড় বেঈমান হচ্ছে এই 58 জন, দিদি আল্লাহর আছে আর আপনার সাথে জনগণ আছে, কোনো চিন্তা করবেন না, সামনের পাড়া যাবেন না, ইনশাআল্লাহ বিজয় আপনার হবেই হবে। এবং আবার অনেকেই বলছেন যে হুমায়ুনের নতুন নাটক নওশাদ সিদ্দিকী আদালত থেকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী পেয়েছিল, দাদা আপনিও এগিয়ে যান, আপনিও পাবেন কেন্দ্রীয় বাহিনী। হুমায়ুনকে কাছে ঘেঁষতে না দেওয়ার কথাও অনেকে বলছেন। আবার কেউ কেউ বলছেন যে মির্জাফরের ইতিহাস আবার নতুন করে লেখা হলো। আবার এটাও লেখা হচ্ছে, যারা রাজনীতি করে তারা বেশিরভাগ চরিত্রহীন স্বার্থপর মানুষ, তাই নিরীহ জনগণকে তারা ধোঁকা দিয়ে তারা নিজেদের পকেট ভরে আর দেশকে অবনতি করছে। তাই স্বাভাবিকভাবেই তো বন্ধু, আজকের যে দাদা দিদির রাজনীতির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মতামতে জানান। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের এই মতামত আমরা তুলে ধরব।